হেই, কি অবস্থা সবার? তো আমি আবার হাজির হলাম নতুন গল্প নিয়ে। আজকে আমি পড়ব রাকিব হাসান স্যারের লেখা ভয়েল শহর। এটা প্রথম প্রকাশ হয়েছিল 2006 সালে, সেবা প্রকাশনী থেকে। মনে হয় ওয়াটার পাম্পটা গেছে। সাংঘাতিক গরম হয়ে গেছে রেডিয়েটর। গাড়ির স্তব্ধ ইঞ্জিনের দিকে তাকিয়ে আছে মুসা। দরদর করে ঘামছে কড়া রোদে। দড়াম করে ইঞ্জিনের উপরের খোলা হুডটা নামিয়ে দিল সে। গলার রঙিন ওয়েস্টার্ন রুমালটা খুলে ক্যান্টিন থেকে পানি ঢেলে ভিজিয়ে মাথার উপর চেপে দিল রবিন। কিশোরের দিকে তাকালো। চিন্তিত ভঙ্গিতে আনমনে নিচের ঠোঁট কামড়াচ্ছে গোয়েন্দা প্রধান। মুসার দিকে ফিরল সে। কি হবে তাহলে এখন? ইঞ্জিন এখনো সিজ করেনি, তবে এই অবস্থা চালাতে থাকলে যে কোনো মুহূর্তে করে বসবে। ক্যান্টিনটার জন্যে হাত বাড়ালো মুসা। দেখি ওটা দাও। ক্যান্টিনটা মুসার হাতে তুলে দিল রবিন। রবিনের মতো গলার রুমাল খুলল না মুসা। রবিনের মতো সেও একটা রুমাল পরেছে। এই ওয়াইল্ড ওয়েস্টে এসে ওয়েস্টার্ন সেরেছে দুজনে। ক্যান্টিনের খোলা মুখটা মাথার উপর উপর করে ধরল। আরে আরে, তাড়াতাড়ি বাধা দিল কিশোর। ফেলছো কেন? শেষে তো খাওয়ার পানি পাবে না। চারপাশে তাকালো সে। শূন্য, নির্জন, শুষ্ক, সমতল প্রেয়ারি। দূরে তামাটে আকাশ ফুঁড়ে মাথা তোলার চেষ্টা করছে যেন রুক্ষ বাদামি পর্বত। বাড়িঘর কিংবা বসতির কোনো চিহ্ন কোথাও চোখে পড়ছে না। রোদে পোড়া শুকনো ঝোপগুলো যেন এই ভয়াবহ নিঃসঙ্গতাকে আরো বাড়িয়ে দিয়েছে। মরুভূমি ভালো মতো শুরুই হয়নি এখনো, তাতেই এই বিড়বিড় করল কিশোর। আসলে এই গরমে মরুভূমিতে আসাই উচিত হয়নি আমাদের, রবিন। আমি তা বলবো না, বলল মুসা। কারণ মরুভূমিতেও তো মানুষ বাস করে। আসলে ভাঙা গাড়ি নিয়ে বেরোনো উচিত হয়নি। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের তো ধারণা ছিল এটা নিয়ে পৃথিবী সফরে বেরিয়ে পড়া যাবে। ভুল বলিনি, মুসা বলল। ইঞ্জিনের অবস্থা তো ভালোই ছিল। আসলে মরুভূমিতে আটকা পড়লে কি হবে সেটা ভাবা হয়নি। পার্টস নিয়ে বেরোনো উচিত ছিল আমাদের। অতিরিক্ত গরমে কোনো কোনো জিনিসের ক্ষতি হতেই পারে, সেটা খেয়াল রাখলে আর এই বিপদে পড়তে হয় না। রাখলে না কেন? ইঞ্জিনিয়ার তো তুমি। আমরা বুঝবো কি করে কোনটা লাগবে আর কোনটা লাগবে না? এখন আর ওসব বলে লাভ নেই, বাধা দিল কিশোর। এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় সেটা ভাবা দরকার। আরো কিছুক্ষণ চলবে, মুসা বলল। তবে কতক্ষণ চলবে, ওই সময়ের মধ্যে কোনো শহরে পৌঁছতে পারবো কিনা তা বলতে পারবো না। কিশোরদের স্যালভেজ ইয়ার্ডে পড়ে থাকা পুরনো একটা গাড়িকে সারিয়ে সরিয়ে চলার উপযোগী করে নিয়েছে তিন গোয়েন্দা। গাড়িটা চালিয়ে দেখে রাশেদ পাশা তো মহা খুশি। কিশোরকে বললেন, যাক, তোদেরকে এটা 1 বছরের জন্য দিয়ে দিলাম। যত খুশি চালা। তেলের খরচও আমিই দেব। তবে তারপর কিন্তু আমার গাড়ি আমাকে ফেরত দিতে হবে। অতএব স্কুলের ছুটিতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া। গরমের মধ্যেই অ্যারিজোনা মরুভূমি দেখতে চলে এসেছে তিন গোয়েন্দা। এখানকার ন্যাশনাল পার্কগুলো নাকি অপূর্ব, শুনেছে ওরা। এখানে এখনো সেই 100 বছরের পুরনো বুনো পশ্চিমের গন্ধ লেগে রয়েছে। মরু অঞ্চল, রুক্ষ পাহাড়, দিগন্ত জোড়া প্রেয়ারি, ঝোপঝাড়ের ভেতর দিয়ে চলে যাওয়া দীর্ঘ পথ। একটানে বাস্তবের জগৎ থেকে যেন কোনো এক স্বপ্নের জগতে নিয়ে যায়। বনবাদরে ঘোরা, পাহাড়ে চড়া, বুনো জীবন দেখা, রাতে আগুনের পাশে শুয়ে ঘুমানোর কথা। এটা ভেবে রওনা হওয়ার আগে রীতিমতো রোমাঞ্চিত হয়েছিল মোসা। কিন্তু শুরুতেই এই বিপত্তি মেজাজ খারাপ করে দিল তার। গাড়ির গায়ে হেলান দিতে গিয়ে ঝটকা দিয়ে হাত সরিয়ে আনলো রবিন। বিকেলের রোদে আগুনের মতো তেতে আছে, ছ্যাঁকা দিয়ে দিয়েছে হাতে। কনুয়ের কাছে হাত বুলোতে বুলোতে বলল সে, এই গরমে মরুভূমিতে আসাটা বোধহয় ঠিক হয়নি। বহুবার বলা হয়েছে এ কথা, বিরক্ত হয়ে বলল মোসা। তাহলে কি করব এখন? ফিরে যাব? না, মাথা নাড়ল কিশোর। শুনেছি গরমেই এদিকের ন্যাশনাল পার্কগুলোর সৌন্দর্য হলে বেশি। এসেছি যখন, না দেখে যাব না, এগিয়ে যাব যতক্ষণ ইঞ্জিন চলে। তোমার কি বিশ্বাস আবার চালু হবে ইঞ্জিন?
মোসার দিকে ভরুনা চলো রবিন। হবে তো বটে, একটু ঠান্ডা হলেই হবে, কিন্তু কতক্ষণ চলবে জানি না। মোসার কণ্ঠের দৃঢ়তা ভরসা জগালো রবিনকে। আবার গাড়িতে উঠল তিনজনে। মোসার অনুমান ঠিক, প্রথম চেষ্টাই চালু হয়ে গেল ইঞ্জিন। অনেকটা ঠান্ডা হয়েছে রেডিয়েটর, তবে তীক্ষ্ণ একটা হিসির শব্দ বেরোচ্ছে। আবার গরম হয়ে যাবে শিগগিরই। সামনের শহরটা কদ্দূর কে জানে। অন্য মনস্ক ভঙ্গিতে বিড়বিড় করল কিশোর। ইঞ্জিনের উপর যাতে চাপ বেশি না পড়ে সেজন্য গতি কমিয়ে রাখলো মোসা। 20 মিনিটে মাইল 10 পেরোলো। সামনে দেখা গেল একটা শহর। উৎফুল্ল হয়ে উঠল ওরা। শহরে ঢোকার মুখে একটা সাইনবোর্ড, তাতে লেখা ইংরেজি কথাটার বাংলা করলে দাঁড়ায় এক্সব্লেড, 300 বন্ধুর শহরে সুস্বাগতম। তার মানে লোক সংখ্যা 300, কিশোর বলল। এখন এই বন্ধুদের মাঝে একজন মেকানিক থাকলেই বাঁচি, রবিন বলল। আরো সাইনবোর্ড দেখা যাচ্ছে। রবিনের কথায় কান নেই কিশোরের। ওই যে রাস্তার ধারে, মনে হচ্ছে ন্যাশনাল পার্ক আছে একটা। 10 মিনিট পর বিকট শব্দ করতে করতে ধীর গতিতে শহরে ঢুকলো গাড়ি। চলল এক্সব্লেডের প্রধান সড়ক ধরে। ছোট পুরনো রংচটা একসারি একতলা দালান পেরিয়ে এলো। একটা স্টোরের সামনে বসে গল্প করছে যেন কয়েক বৃদ্ধ। চেয়ারগুলোর পিঠ বাড়ির দেয়ালে ঠেকানো। রেস্টুরেন্ট, লন্ড্রি, ব্যাংক, ওষুধের দোকান, মোটেল সবই একটা করে আছে এক্সব্লেডে। শহরের শেষ মাথায় গ্যারেজও পাওয়া গেল একটা, নাম ডিন মার্টস গ্যারেজ। ধুলোয় ধূসর দুটো পেট্রোল পাম্প পেরিয়ে গ্যারেজের খোলা ফটকের সামনে গাড়ি রাখলো মোসা। ছেঁড়া কাপড়ে হাতের কালি মুছতে মুছতে বেরোলো এক তরুণ, বয়স 21 কি 22। গাঢ় নীল রঙের হ্যাটের নিচ দিয়ে বেরিয়ে আছে লালচে চুল, গোল মুখ, টকটকে লাল শার্টের যেখানে সেখানে তেলকালির ছাপ। দেখে মেকানিক বলে মনে হয় না, যেন সস্তা রক সিঙ্গার। তার প্রায় পা ঘেঁষে দাঁড়ানো বড় একটা কুকুর, সাদা চামড়ায় কালো ফুটকি। অনেক বয়স হয়েছে কুকুরটার। কি চায় এসে জিজ্ঞেস করলো মেকানিক। 300 বন্ধুর একজন। ভাবসাবে মনে হলো শহরে নতুন মুখ দেখে খুশি হয়েছে। মাটিতে শুয়ে পড়লো কুকুরটা। প্রভুর পায়ের কাউবয় বুটকে বালিশ বানালো। বিপদে পড়েছি, ড্রাইভারের পাশের জানালা দিয়ে মুখ বের করে বলল মোসা। ইঞ্জিনে গোলমাল। দেখি তো। এগিয়ে এলো মেকানিক। নিচ থেকে বালিশ সরে যাওয়ায় মাটিতে পড়ে গেল কুকুরের মাথাটা। কিছু মনে করলো না বুড়ো কুকুর, চোখ মুদল। হুট তুলল মেকানিক। মোসাকে ইঞ্জিন স্টার্ট দিতে বলল। কান পেতে এক মুহূর্ত ইঞ্জিনের আওয়াজ শুনে মাথা ঝাঁকালো। বুঝেছি, ওয়াটার পাম্প। ফ্যান বেল্টও ঢিল হয়ে গেছে। সেটা আমি আগেই বুঝেছি, মোসা বলল। ঠিক হবে তো? পার্টস পেলে 10 মিনিটের কাজ, কিন্তু আমার কাছে নেই। আনাদায় 2-3 দিন লাগবে। খাইছে এত সময়? আটকে উঠল মোসা। হতাশ ভঙ্গিতে তাকালো 2 বন্ধুর দিকে। মেকানিককে জিজ্ঞেস করলো, মেরামত করা যায় না? না, পারলে করে দিতাম। তা কোথায় যাচ্ছে জানতে চাইল মেকানিক। ক্যাম্পিং ট্রিপ, জবাবটা দিল কিশোর। এখানকার ন্যাশনাল পার্ক দেখতে এসেছি। মুহূর্তে বদলে গেল মেকানিকের চেহারা। কঠিন হয়ে গেল মুখ। স্পাতের ফাঁদের মতো চেপে বসলো যেন চোয়াল। তাকাচ্ছে না আর 3 জনের কারো দিকেই। সামনে আর একটা গ্যারেজ আছে, ওরা হয়তো মেরামত করে দিতে পারবে। মুখ নামিয়ে ময়লা ন্যাকড়া দিয়ে আনমনে গাড়িটার হেডলাইট মুছতে শুরু করলো সে, যদি পার্টস থাকে। মোসা, কিশোর বলল, গাড়িটা এখানে থাক, আমরা পার্কে চলে যাই। গাড়ি ঠিক হতে 2-3 দিন সময় লাগবে। ততদিনে দেখার কাজটা সেরে ফেলি। রবিন, কি বল? রবিন বা মোসা জবাব দেওয়ার আগেই মেকানিক বলে উঠল, কষ্ট করার দরকারটা কি? সামনেই লটন, এখান থেকে মাত্র 45 মাইল। শহরটা বড়, কয়েকটা গ্যারেজ আছে, পার্টস নিশ্চয়ই পাওয়া যাবে। ওখানে গেলেই সারিয়ে নিতে পারবে। যেতে পারলে তবে তো সারানো, মোসা বলল। গাড়িটা কি যাবে অত দূর? নিশ্চয়ই যাবে। আরেকদিকে তাকিয়ে জবাব দিল মেকানিক। মোসা বুঝতে পারছে মিথ্যা কথা বলছে মেকানিক। 45 মাইল কিছুতেই যাবে না।
বরং অপূরণীয় ক্ষতি হবে ইঞ্জিনের। এক্স ব্লেডে যে আসতে পেরেছে এটাই বেশি। কিন্তু লোকটা মিথ্যা বলছে কেন? কিশোরকে বলল মুসা, ঠিকই বলেছ, গাড়িটা এখানে থাক, আমরা বরং এই সুযোগে পার্কটা ঘুরে আসি। আর চোখে মেকানিকের দিকে তাকিয়ে আছে সে। লোকটার কি প্রতিক্রিয়া হয় দেখতে চাইছে। সেটাই ভালো হবে, বলল কিশোর। ভালো হবে না, ভূত গলায় বলল মেকানিক। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটেছে, তেল লেগে আছে হাতে। উল্টো পিঠ দিয়ে ঘাম মুছল। কেন? জবাব দিল না মেকানিক। গিয়ার নাড়াচাড়া করলো কিছুক্ষণ, তারপর বলল, পার্কে যাবে কেন শুধু শুধু? মোটেলে ওঠার টাকা না থাকলে আমার বাড়িতে থাকতে পারো। প্রাসাদ নয়, তবে মাথার উপরে শক্ত একটা ছাদ পাবে। হাসি হাসি মুখ করে বলল কথাটা মেকানিক। তবে হাসিটা যে মেকি বুঝতে অসুবিধা হলো না তিন গোয়েন্দার। এরকম আচরণ করছে কেন লোকটা? সতর্ক হয়ে উঠেছে কিশোরের গোয়েন্দা মন। মেকানিকের আচরণ সন্দিহান করে তুলেছে তাকে। প্রথমে খুব আন্তরিক, তারপর তাদেরকে বিদায় করার চেষ্টা, শেষে তার বাড়িতে থাকতে বলা। কেন? কিশোরকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করলো মেকানিক। ওভাবে কি দেখছো? কি হয়েছে? পরিবেশ হালকা করার জন্য হাসল সে। হাসিটা চেষ্টাকৃত, বোঝা গেল স্পষ্ট। ওহো, আমার নামই তো এখনো বলা হয়নি। আমি মার্ট, জিন মার্ট। হাত বাড়িয়ে দিল সে। শুধু জিন বললেই চলবে। আমি কিশোর পাশা। মেকানিকের হাতটা ধরে ঝাঁকিয়ে দিল সে। ওরা আমার বন্ধু, ও মুসা আমান, আর ও রবিন মিলফোর্ড। তিনজনের সঙ্গে হাত মেলানোর পর মেকানিক জিজ্ঞেস করল, তো কি ঠিক করলে? আমার বাসায় থাকবে তো? না, মাথা নাড়ল কিশোর। এখানে এসেছি প্রকৃতির স্বাদ নিতে। রাতে পাইন বনের সুবাস পেতে চাই আমরা। কাজটা ঠিক হবে না। দুবার বললেন কথাটা, কিন্তু কেন মানা করছেন বলুন তো? ওখানে কিসের ভয়? কেশে গলা পরিষ্কার করল ডিন। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ভালুক। সত্যি কি ভালুকের ভয়? মোলায়েম স্বরে প্রশ্ন করল কিশোর। ব্যাপারটা কি বলুন তো? পার্কে শুটিং হচ্ছে? বড় কোনো অভিনেতা এসেছে? লোকে গিয়ে বিরক্ত করবে তাই? আরে না না, হেসে মাথা নাড়ল মেকানিক। আসলেই একটা ভালুক। অনেকগুলো দুর্ঘটনা ঘটিয়েছে। পাগল হয়ে গেছে বোধহয়। পার্কে মানুষ দেখলেই তেড়ে আসে। সেদিন তো একজন মরতে মরতে বেঁচে ফিরল। মোটেও নিরাপদ নয়। ন্যাশনাল পার্কে ভালুক থাকে জানি আমরা, গম্ভীর হয়ে বলল কিশোর। ঝুঁকি নিয়েই থাকবো। তোমাদের ইচ্ছে, পরে বলতে পারবে না সাবধান করিনি। হাত নাড়ল ডিন। না, বলবো না, মনে মনে বলল কিশোর। একটা ভালুকের ভয়ে পিছিয়ে যাব আমরা, ভাবলো কি করে লোকটা? নাকি অন্য কোনো কারণ আছে? মুখে বলল, তাহলে এই কথাই রইল। পার্কস আনিয়ে গাড়িটা সারান আপনি, ততক্ষণ আমরা বনে পিকনিক করি। গাড়ি থেকে কিছু মালপত্র নামিয়ে নিল তিন গোয়েন্দা। কাপড় চোপড়, খাবার, স্লিপিং ব্যাগ, এইসব। তিনটে ব্যাকপ্যাকে প্রয়োজনীয় জিনিসপত্র ভরে পিঠে তুলে নিল তিনজনে। মেকানিকের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো পশ্চিমে। রাস্তা ধরে দ্রুত হাঁটছে। 9 মাইল পর বদলে যেতে লাগলো প্রকৃতি। ঘাসে ঢাকা চ্যাপ্টা সমভূমির শেষে দেখা যাচ্ছে ঘন বন। ওখান থেকেই বিশাল ন্যাশনাল পার্কের শুরু। পথ থেকে নেমে সমভূমির উপর দিয়ে এগোলো ওরা। বনে ঢুকে সোজাসুজি হাঁটলো 8 মাইল উত্তর দিকে। বনের মধ্যে ছোট্ট এক চিলতে খোলা জায়গা, ক্যাম্প করার জন্য চমৎকার। শুকনো কাঠের অভাব নেই। কুড়িয়ে এনে বড় করে আগুন জ্বাললো, মেকানিকের ভালুকের গল্প মাথায় রেখে। এমন কোনো বুনো জানোয়ার নেই যে আগুনকে ভয় পায় না। কয়েকটা পাইনের মোচা কুড়িয়ে আনলো রবিন। একটা একটা করে ফেলবে আগুনে, সুগন্ধ ছড়াবে মোচাগুলো। মৃদু কটকট শব্দ করে কান জোড়াবে। ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসে আগুনে ছড়ে দিল একটা মোচা। মাংসের টিন আর আলু বের করতে করতে মুসা বলল, অতীত দিনের ওয়েস্টার্ন কাউবয়দের লাইফ সত্যি দারুণ ছিল। এই তো জীবন। একেবারে আমার মনের কথাটা বলেছ, কিশোর জবাব দিল। আস্ত আলু আগুনে পুড়তে দিয়ে কাঠিতে গেঁথে মাংস ঝালাতে সাথে লাগলো মুসা।
আগুনের মতোই লাল রং ছড়িয়ে দিগন্তে দ্রুত অস্ত যাচ্ছে সূর্য। পাইনের বনে গোধূলির ছায়া, যে কোনো মুহূর্তে ঝুপ করে নামবে রাতের অন্ধকার। রান্না শেষ হতে হতে আঁধার হয়ে গেল। খেতে বসলো তিন গোয়েন্দা। এই পরিবেশে অতি সাধারণ খাবারও মনে হচ্ছে যেন অমৃত। গ্যারেজের মেকানিকটা এরকম ব্যবহার করলো কেন বলো তো? মাংস চিবুতে চিবুতে বলল কিশোর। তোমাদের অবাক লাগেনি? লেগেছে, রবিন জবাব দিল। এক কামড়ে অর্ধেকটা পোড়া আলু মুখে পুরে আউ করে উঠল মূসা। ভীষণ গরম। কোনো মাথা সামলে নিয়ে বলল, ইঞ্জিন সম্পর্কে ধারণা নেই, আমার যা মনে হয়। তাই একবার বলে খারাপ হয়েছে, আবার বলে অন্যটা। আসলে ও কাজ জানে না, বলতে লজ্জা পাচ্ছিল। এটা ওটা বলে আমাদের বিদায় করার তালে ছিল। বাকি অর্ধেকটা আলু মুখে পুরল সে। আলু আর মাংস শেষ করে পকেট থেকে চকলেটের প্যাকেট বের করলো কিশোর। ভাগ করে দিল মূসা ও রবিনকে। গোল করে পাকানো স্লিপিং ব্যাগে আরাম করে হেলান দিয়ে বসে নীরবে চকলেট খেতে খেতে হঠাৎ সতর্ক হয়ে উঠল মূসা। ওর শ্রবণ শক্তি বাকি দুজনের চেয়ে জোরালো। ফিসফিস করে বলল, আমাদের উপর চোখ রাখা হচ্ছে। স্থির হয়ে গেল কিশোর। রবিনের চোখ বড় বড়। নিচু স্বরে বলল, শুনেছি মিষ্টি ভালুকের খুব প্রিয়। চকলেট চাইবে না তো? ভয়ঙ্কর বিপদের মুহূর্তেও রসিকতার লোভ ছাড়তে পারল না সে। ভাগটাক দিতে পারবো না বাপু। মট করে ভাঙল এক ছোট ডাল। বড় ডাল নড়ল। আস্তে ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে দিল কিশোর, টর্চের জন্য। ডাল আবার নড়তেই সোজা আলো ফেলল শব্দ লক্ষ্য করে। উজ্জ্বল আলোয় চকচক করে উঠল বাদামি চোখ। স্পষ্ট দেখা গেল প্রাণীটাকে। হরিণ, ফিসফিস করল মূসা। খুব সুন্দর, রবিন বলল। হরিণটার দিকে তাকিয়ে আছে ওরা। চোখে টর্চের আলো পড়ায় ওটা বোধহয় ওরা দেখছে না। সম্মোহিতের মতো তাকিয়ে আছে আলোর দিকে। সুইচ অফ করে দিল কিশোর। এক লাফে ঝোপের ভিতর ঢুকে গেল জানোয়ারটা। আরো জানোয়ার আসতে পারে ভেবে চুপ করে রইল তিন গোয়েন্দা। কান পেতে শুনছে বুনো রাতের শব্দ। ঝিঝির কর্কশ চিৎকার ছাপিয়ে শোনা যাচ্ছে নিশাচর পাখির ডাক। বড় বড় তারা ফুটেছে আকাশে। বনতলে অন্ধকার জমাট হতে দিচ্ছে না। অনেক ছায়ার নড়াচড়া চোখে পড়ছে। নানা রকম জীব, কোনোটা গাছে চড়ছে, কোনোটা ছুটে যাচ্ছে মাটির উপর দিয়ে। না, ভালুক বোধহয় আসবে না, মূসা বলল। আমাদের জেগে থাকতে দেখে হয়তো আসছে না, রবিন বলল। ঘুম থেকে উঠে দেখবো খাবারের প্লেট গায়েব। ব্যাগের উপর মাথা রেখে চিত হলো কিশোর। তারার দিকে তাকিয়ে উদাস কণ্ঠে গান ধরল। তার সঙ্গে গলা মেলালো মূসা। এক সময় হেসে উঠল। গোয়েন্দাগিরি বাদ দিয়ে চলো বাংলাদেশে গিয়ে বাউল হয়ে যায়। বাউল হতে খারাপ লাগবে না আমার, দারুণ অ্যাডভেঞ্চারাস জীবন। লম্বা একটা ডাল দিয়ে খুঁচিয়ে আগুন উস্কে যেতে লাগলো রবিন। আরো কয়েকটা শুকনো লাকড়ি ফেললো অগ্নিকুণ্ডে। ঝিরঝিরে বাতাসেও যেন গানের রেশ। অন্তর দিয়ে অনুভব করছে ওরা। রাত বাড়ছে। কিছু পাথর কুড়িয়ে এনে কুণ্ডের চারপাশ ঘিরে দিল ওরা, যাতে আগুন ছড়িয়ে দাবানল লেগে না যায়। বাতাস কনকনে ঠান্ডা। শেষ রাতে হিম পড়লে অবাক হওয়ার কিছু নেই। স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকলো তিনজনে। চাঁদ উঠেছে। দূরে কায়ট ডাকলো। নিঃশব্দে উড়ে এলো একটা কালো ছায়া। বসলো গিয়ে গাছের ডালে। ইঁদুর আর খরগোশের জম ঈগল পেঁচা। তীক্ষ্ণ ডাক ছাড়ল। বড় করে হাই তুলল কিশোর। আবার নড়ে উঠল ঝোপ। হরিটা যেখান দিয়ে বেরিয়েছিল সেখান দিয়ে বেরিয়ে এলো একটা লম্বা কালো মূর্তি। চোখের পলকে চারপাশ থেকে উদয় হলো আরো চারজন লোক। দ্রুত চলে এলো আগুনের ধারে। ঘিরে দাঁড়ালো তিন গোয়েন্দাকে। সব কজনের গায়ে গাঢ় রঙের শার্ট, পরনে জিন্স। প্রত্যেকের হাতে একটা করে মোটা ডাল। স্কি মাস্ক দিয়ে মুখ ঢাকা। ওঠো, আদেশ দিল একটা কঠিন কণ্ঠ। শিরিষ কাগজে ঘষা খেল যেন গলা। মূসার নাড়ির গতি বেড়ে গেছে। রবিন আর কিশোর চুপ। চারপাশ থেকে ঘিরে ধীরে ধীরে এগোচ্ছে লোকগুলো। মাথার উপর ডাল তুলে ধরেছে বাড়ি মারার ভঙ্গিতে। অসহায় বোধ করলো তিন গোয়েন্দা।
স্লিপিং ব্যাগে ঢুকে চিত হয়ে আছে ওরা, হঠাৎ কিছু করতে পারবে না। কি চান জিজ্ঞেস করলো মোসা। বেরিয়ে এলো ব্যাগ থেকে। চুপ, কথা যা বলার আমরা বলবো, ধমক দিল আরেকটা কণ্ঠ। ওঠো। ভালুকের জন্য তৈরি ছিল 3 গোয়েন্দা, মানুষের জন্য নয়। উঠে দাঁড়ালো ওরা। লোকগুলো কি চায়? এরকম কিছু ঘটারই কি আশঙ্কা করেছিল ডিনমার্ক? ওদেরকে পার্কে থাকতে নিষেধ করেছিল কি এই কারণে? হ্যাঁ, এখন বলো। প্রথম লোকটা বলল। সোজা আঙুলে ঘি উঠবে না বাঁকা করতে হবে? শক্ত করে আটা বেল্টের ওপর দিয়ে যেন উপচে পড়তে চাইছে তার বিশাল ভুঁড়ি। আঙুল সোজা রেখে যদি ঘি তুলতে পারেন, মুসা বলল, তুলুন না, আমাদের কি? লাফ দিয়ে এসে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল একজন মোসাকে। বুকের উপর চেপে বসতে গেল। নড়ে উঠল কিশোর ও রবিন। উহু, তাড়াতাড়ি বাধা দিল ভড়িওয়ালা। সঙ্গীকে বলল, এই ওকে ছেড়ে দাও। 3 গোয়েন্দাকে বলল, এক্সব্লেড থেকে চলে যাও, আর কখনো এদিকে আসবে না। লাথি মেরে একটা পাথর আগুনের ভেতর ঢুকিয়ে দিল সে। যাও এক্ষুনি। উঠে দাঁড়ালো মোসা। কাপড় ঝাড়তে ঝাড়তে বলল, কেন যাব কেন? এখানে কি সমস্যা? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না, বলে উঠল তৃতীয় আর একজন। পুরনো প্যান্টের নিচের অংশটা ঠিক বুটের উপর ছিঁড়েছে। যেতে বলা হচ্ছে, যাও। কিন্তু এটা তো সরকারি জায়গা, কিশোর বলল। যাব কেন? কি করেছি আমরা? রবিনের প্রশ্ন। এ তো দেখি বেশি ফড়ফড় করে, বলল শিরিষে ঘষা কণ্ঠ। ঝটকা দিয়ে ঘুরল সঙ্গীদের দিকে। ঝাঁকি লেগে দুলে উঠল বিশাল ভুঁড়ি। সঙ্গীদের নির্দেশ দিল, এই কারণটা জানিয়ে দাও। 3 গোয়েন্দাকে মারতে শুরু করলো লোকগুলো। হাত তুলে, মাথা নুইয়ে, পিঠ বাঁকিয়ে অনেকভাবে বাড়ি বাঁচানোর চেষ্টা করছে 3 গোয়েন্দা, কিন্তু পারছে না। শেষে মরিয়া হয়ে রুখে দাঁড়ালো মুসা। খপ করে ধরে ফেললো সামনের লোকটার হাতের ডাল। হ্যাচকা টানে কেড়ে নিয়ে সেটা দিয়েই বসিয়ে দিল এক ঘা। একই সাথে পা চালালো লোকটার হাঁটু লক্ষ্য করে। বাড়ি খেয়ে সামনে ঝুঁকেছিল লোকটা। লাথি লেগে একটা পা সরে যেতেই ভারসাম্য হারিয়ে দড়াম করে মুখ নিচু করে পড়ল মাটিতে। কিশোর আর রবিনও চুপ করে রইল না, ওরাও রুখে দাঁড়ালো। তবে লোকগুলোর সঙ্গে পারল না। মুসার মাথায় বাড়ি মারলো একটা লোক। হাত থেকে ডাল খসে পড়ল মুসার। চোখের সামনে দুলে উঠল সবকিছু। গুঙিয়ে উঠে মাটিতে পড়ে গেল সে। জ্ঞান হারানোর আগে দেখতে পেল লাঠি নিয়ে প্রাণপণে 5 শত্রুর বিরুদ্ধে লড়াই করছে কিশোর ও রবিন। তবে মারার চেয়ে মারি খাচ্ছে বেশি। হুঁশ ফিরল মোসার। মনে পড়ল বনের ভেতর ক্যাম্পের আগুন। 5 জন মুখোশ পরা লোক ওদের পিটাচ্ছে। কিশোর, উঠে বসলো মোসা। কিশোর, রবিন, কোথায় তোমরা? এই যে। কিশোরের জবাব শোনা গেল। মাথার পেছনে দপদপ করছে মোসার। কোনো মতে উঠে দাঁড়ালো। কিশোর, ওরা আমাদের মারলো কেন? বিমূঢ় ভঙ্গিতে মাথা নাড়ল কিশোর। উঠে দাঁড়ালো সেও। পা কাঁপছে, সারা শরীরে ব্যথা। রবিনের অবস্থাও ভালো নয়। চারপাশে তাকিয়ে অবাক হলো মোসা। পার্ক থেকে বের করে এনে 4 লেন একটা পথের ধারে মাটিতে ফেলে যাওয়া হয়েছে ওদের। মুসা জিজ্ঞেস করলো, তোমাদেরও বেহুশ করেছিল? না, জবাব দিল রবিন। হাঁটিয়ে এনেছে, তোমাকে বয়ে এনেছে। বাহ, বেহুশ হওয়াতে ভালোই হলো, বিরক্ত কণ্ঠে বলল মোসা। হাঁটা লাগলো না। মাথার ভিতরে ঘোলা হয়ে আছে তার, খাড়া থাকতে কষ্ট হচ্ছে। কিশোর, কি করব এখন? হাঁটবো আর কি। হাঁটতে শুরু করলো 3 জনে। কথা শুনতে চাইছে না যেন পা। কত আর শুনবে? বিকেলে হেঁটেছে 9 মাইল, তারপর প্রচণ্ড মার খেয়েছে। এই অবস্থায় 8 মাইল হেঁটে হাঁপিয়ে গেল, বিশেষ করে মোসা। একটা তীরচিহ্ন দেখা গেল। ভুল করে ফেললাম, কিশোর বলল। উল্টো দিকে চলে এসেছি। এক্সব্লেড আমাদের 10 মাইল পিছনে। এখানেও লিখেছে 300 বন্ধুর শহরে স্বাগতম, তিক্তকণ্ঠে বলল মোসা। মিথ্যুকের দল, বন্ধু না কচু। কিন্তু মিথ্যুক বন্ধু হলেও শহরে ফেরা ছাড়া গত্যন্তর নেই। অনিচ্ছা সত্ত্বেও ঘুরল ওরা। রাতের বাতাস ঠান্ডা।
ঘন্টাখানেক হাঁটার পর চৌরাস্তার মোড়ে পৌঁছালো। 4 লেন হাইওয়েকে আড়াআড়ি কেটেছে আর একটা 2 লেন। তীর চিহ্ন রয়েছে এখানেও। জানা গেল এক্সব্লেড 6 মাইল দক্ষিণে। গাড়ি আসছে। চলতে চলতে থমকে বলল মুসা। কিশোর আর রবিনও শুনতে পাচ্ছে শব্দটা। দূর থেকে আসছে চাপা ইঞ্জিনের শব্দ, ক্রমেই বাড়ছে। চোখে পড়ল উজ্জ্বল হেডলাইট। পাহাড়ের মোড় ঘুরে দ্রুত ছুটে আসছে এদিকে। পথের এক পাশে পাহাড়ের ঢালে শুকনো ঝোপঝাড়, অন্য পাশে কয়েক হাত নিচ থেকে শুরু হয়েছে তৃণভূমি। এগিয়ে আসছে গাড়ির মিছিল। বিশাল 5টা ট্যাঙ্কার, যেন গাড়ি দৈত্য এক একটা, চকচকে রূপালী গা। হাত নেড়ে চিৎকার করে ওগুলোকে থামানোর চেষ্টা করলো মুসা ও রবিন। চেঁচিয়ে বলল মুসা, এই আমাদের নিয়ে যান। থামলো না একটা গাড়িও, এমনকি গতিও কমালো না। লাফ দিয়ে সরে গেল মুসা। পাশ দিয়ে শা করে চলে গেল বিশাল গাড়িগুলো। মুসার মনে হলো বাতাসের ঝাপটায় উল্টে পড়ে যাবে। হেঁটে এক্সব্লেডে পৌঁছাতে পৌঁছাতে মাঝরাত পেরিয়ে গেল। মোটেলের নিয়ন সাইন আর শেরিফের অফিসে শুধু আলো জ্বলছে, এছাড়া গোটা শহর অন্ধকার। ও না, আরো এক জায়গায় আলো দেখা গেল, ডিনমার্টের গ্যারেজে। সেদিকে যাওয়ারই সিদ্ধান্ত নিল ওরা। আরে সর্বনাশ, কি হয়েছে তোমাদের? আটকে উঠল ডিনমার্ট। ওদের ডাক শুনে দরজায় এসে দাঁড়িয়েছে, হাতে রেঞ্জ। বোধহয় কাজ করছিল। পায়ে পায়ে তার কুকুরটাও এসেছে। সেটা তো আপনিই বলবেন আমাদের। গম্ভীর হয়ে আছে মুসা। খুব ভালো জানা আছে আপনার। এত রাতে কি করছেন আপনি? বলে উঠল কিশোর। শহরের সবাই তো ঘুমিয়ে, আপনার কি এতই কাজ? বদলে গেল ডিনের মুখের ভাব। হাসি দূর হয়ে গেল। ঘুম আসছে না বলে কারো দিকে না তাকিয়ে কুকুরটাকে ডেকে নিয়ে চলে গেল গ্যারেজের ভিতরে। পিছন পিছন গেল 3 গোয়েন্দা, যদিও ডাকা হয়নি ওদেরকে। ভিতরে সাদা একটা ম্যাস্টাং গাড়ি, হুড তোলা, ইঞ্জিনের তেল বদলানো হচ্ছে। কথা আছে আপনার সঙ্গে, কিশোর বলল। কি কথা? আঙুলের আংটিটা ঘোরাচ্ছে ডিন। অনেক কথা। বনের মধ্যে হঠাৎ উদয় হলো 5 জন লোক, লাঠিপেটা করলো আমাদের। আপনার জানা ছিল এটা করবে ওরা। কিশোরের মুখের কথা কেড়ে নিয়ে বলল রবিন, তাই না? আপনি আমাদের পার্কে থাকতে নিষেধ করেছিলেন। কি করে জানলেন যে এরকম কিছু ঘটবে? ওদের সঙ্গে আপনার কি সম্পর্ক? ওরা কারা? আমাদের বের করে দিতে চাইছে কেন? রেঞ্জ দিয়ে একটা নাট খুলতে লাগলো ডিন। এত প্রশ্ন করছো কেন? আমাদের সাথে কেউ লাগতে এলে তার বিহিত না করে ছাড়ি না আমরা, জবাব দিল কিশোর। আর এ তো একেবারে গায়ের উপর এসে পড়া। অনেক মার খেয়েছ, বুঝতে পারছি, ডিন বলল। তবে আমাকে দোষ দিতে পারবে না। আবারও বলছি, তোমরা এখান থেকে চলে যাও, পরের শহরটায়। তোমাদের গাড়িটা অন্য গাড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবো। কিন্তু কেন যাও? ভুনা চলো কিশোর। দেখো, প্রশ্ন করো না। ওদের দিকে পেছন ফিরে আবার কাজ করতে লাগলো ডিন। টয়লেট আছে, ইচ্ছে করলে হাত মুখ ধুয়ে নিতে পারো। লাগবে না, আমরা শেরিফের কাছে যাচ্ছি রিপোর্ট লেখাতে। লাভ নেই, মাথা নাড়ল ডিন। সেটা আর এক ভুল হবে। মানে? মানে চিন্তা করে বুঝে নাও। নাট ঘুরিয়ে একটা চাকা খুলে আনলো ডিন, ঘুরিয়ে দিল একদিকে। দেয়ালে গিয়ে ধাক্কা খেলো চাকাটা। উঠে গিয়ে এক এক করে আলো নেভাতে শুরু করলো সে। গ্যারেজ বন্ধ করব। তা তো করবেনি। ব্যঙ্গ ঝরল মশার কণ্ঠে। সময় বুঝেছেন ভালো। এসো, 2 সহকারীকে বলল কিশোর। যাই। গ্যারেজ থেকে বেরিয়ে পথে এসে নামলো আবার 3 গোয়েন্দা। খানিক পরে ঢুকলো শেরিফের অফিসে। ঘরে উজ্জ্বল আলো, পুরনো একটা ধাতব ডেস্ক আর সুইভেল চেয়ার। ঘরের কোণে টেবিলে রাখা ছোট একটা পুলিশের রেডিওতে বাজছে লোকসঙ্গীত। ডেস্কে মোজা পরা পা তুলে দরজার দিকে পিঠ দিয়ে আচ্ছয় হয়ে আছে আর একজন লোক, পরনে পুলিশ অফিসারের ধূসর ইউনিফর্ম। সারা পেয়ে ঘুরে তাকালেন। ডেস্ক থেকে পা নামিয়ে চেয়ার ঘুরিয়ে ছেলেদের মুখোমুখি হলেন। বয়স 50-এর কাছাকাছি,
হাতের পেপার ব্যাগ বইটা উল্টে রাখলেন কোলের ওপর। একটা ওয়েস্টার্ন উপন্যাস। মাথার চুল সব ধূসর, গোফের কিছু কিছু কালো রয়েছে এখনো। নাকের ডগায় বসানো রিডিং গ্লাস। চশমার উপর দিয়ে ছেলেদের দিকে তাকালেন। কি চাই? আমি কিশোর পাশা, ওরা আমার বন্ধু। ও মুসা আমান, আর ও রবিন মিলফোর্ড। শেরিফকে দরকার। আমি শেরিফ, শেরিফ জন মরিস। আমাকে কি দরকার? ডিন মার্টের গ্যারেজে তোমাদের গাড়ি তাহলে দিয়ে এসেছো? ভালো। 3 গোয়েন্দার উপর দৃষ্টি ঘুরছে শেরিফের। শুধু চোখ নড়ছে, মাথা একদম স্থির। একটা রিপোর্ট লেখাতে এসেছি। আমরা ন্যাশনাল পার্কে গিয়েছিলাম, মেরে বের করে দেওয়া হয়েছে আমাদের। ভুরুজোড়া কাছাকাছি হলো শেরিফের। ঠোঁটের এক কোণ বাঁকল। ষাঁড়ের সামনে লাল কাপড় নাড়লে গুঁতোতে তো আসবেই। তা কখন মারল? ঘন্টা 2 হবে। কোন জায়গাটায়? জায়গার নাম বলতে পারবো না, কিশোর বলল। দেখলে চিনব। হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এলো মুখোশ পরা 5 জন লোক। এক্স ব্লেড থেকে আমাদেরকে চলে যেতে বলল। আমরা রাজি না হওয়ায় পেটাতে আরম্ভ করলো। চেহারা দেখনি তাহলে? না। এতক্ষণে আগ্রহী মনে হলো শেরিফকে। শার্টের একটা বোতাম আনমনে ঘোরাতে ঘোরাতে বললেন তিনি, দেখতে কেমন? মুখে মুখোশ থাকলে চেহারা যেমন হয় তেমন। তীক্ষ্ণ হয়ে উঠল মুসার কণ্ঠ। মারটা সেই বেশি খেয়েছে, তাই মেজাজ ঠিক রাখতে পারছে না। তোমার মেজাজ তো দেখি র্যাটল স্নেকের চেয়েও খারাপ। কি করে জানবো? হ্যাঁ, আমাকে পিটিয়ে বেহুশ করেছে। আমার 2 বন্ধুকে সহ আমাদেরকে এনে রাস্তায় রেখে গেছে। কিছু চুরি চুরি গেছে। বনের মধ্যে ক্যাম্প করেছিলাম, সেসব জিনিসপত্রের কি অবস্থা জানি না। ফিরে গিয়ে আর দেখার সুযোগ হয়নি। ওহো, তাই নাকি? হালকা কণ্ঠে বললেন শেরিফ। রিপোর্ট লিখবেন না? কিশোর জিজ্ঞেস করল। হাসলেন শেরিফ। লেখার মতো তো কিছু বলতে পারোনি এখনো। নাম জানো না, চেহারা কেমন বলতে পারছো না, কোথায় ক্যাম্প করেছিলে, জিনিসপত্র চুরি গেছে কিনা তাও বলতে পারছো না। কি লিখবো বলো? কেন, আমাদের দেখে কিছু বোঝা যায় না? গরম হয়ে বলল মুসা। রক্ত দেখছেন না? কাপড়ের এই যে ময়লা, উঠে এসে দেখুন, মাথার পিছনটা এখনো ফুলে আপেল হয়ে আছে আমার। তোমরা নিজেরাই যে মারপিট করোনি কি করে জানছি? বন্ধুতে বন্ধুতে ওরকম লেগে যায়, আবার মিলমিশও হয়ে যায়। ছোটবেলায় আমরাও এরকম করেছি। আরেকটা ভুল করবে। ডিন মার্টের কথাটা কানে বাজছে কিশোরের। রবিন আর মুসার হাত ধরে টানলো সে। চলে এসো, এখানে লাভ হবে না। দরজার কাছে পৌঁছে শেরিফের হুঁশিয়ারি শুনল ওরা। থাকতে হলে ভালো হয়ে থাকবে। এক্স ব্লেডে কোনো গোলমাল চাই না আমি। রাগে জ্বলছে মশা। বাইরে বেরিয়েই ফুঁসে উঠল। রাগারাগি করে লাভ নেই, কিশোর বলল। লোকগুলোর চেহারা কেমন জানতে চাইছো তো শেরিফ? জানাবো। ওদের খুঁজে বের করবো আমরা। চলো আগে একটা ঘুমানোর জায়গা বের করি, কাল থেকে কাজ শুরু করব। এক্স ব্লেড মোটেলের কাছে এসে দাঁড়ালো ওরা। হাত তুলে নিয়ন সাইনের নিচের আলোকিত দরজাটা দেখালো কিশোর। ঘর খালি আছে কিনা দেখি, চলো। চলো, একসঙ্গে বলল মুসা ও রবিন। মোটেলের অফিসে ঢুকলো ওরা। দরজার তুলনায় এখানে আলো কম। ডেস্কের উধারে বসে থাকা লোকটা মাঝ বয়সী, চোখে ভারী পাওয়ারের চশমা, ঘুম ঘুম চেহারা। পাইপ দিয়ে 2 লিটারের বোতল থেকে কোকা-কোলা খাচ্ছে। ডেস্কের এক কোণে ছোট একটা টেবিল ফ্যান। বেয়ারিং খারাপ হয়ে যাওয়াতে খুব শব্দ হচ্ছে। গুমট কাটছে না, বরং ভ্যাপসা গরম বাতাস ছড়িয়ে দিচ্ছে গায়ে। একটা ঘর চাই, কিশোর বলল। বাথরুমে পানি আছে, এরকম। $20 অ্যাডভান্স লাগবে। একটা মোটা রেজিস্টার খুলে ঠেলে দিল ক্লার্ক। ডেস্কটা এতই পুরনো, উপরটা খসখসে হয়ে গেছে। মাঝে মাঝে ফুলে উঠেছে প্লাইউড, তাতে আটকে গেল ভারী খাতা। ধোয়াতে ধরে ওটা কাছে আনলো কিশোর। পাতায় নাম ঠিকানা লিখতে আরম্ভ করেছে। এই সময় বাজলো টেলিফোন। প্রথম রিংয়ে রিসিভার কানে তুলে ঠেকালো ক্লার্ক। কেমন আছেন মিস্টার হ্যারি? ও পাশের কথা শুনে গম্ভীর হয়ে গেল চেহারা। কঠিন চোখে 3 গোয়েন্দার দিকে তাকিয়ে বার 2 হ্যাঁ হ্যাঁ বলল শুধু। ও পাশের কথা শুনে আরো কয়েকবার হ্যাঁ হ্যাঁ বলে
রিসিভার ফেডারেলে রেখে কপালের ঘাম মুছল। পাইপ ফেলে দিয়ে বোতলটা উপর করে ধরলো মুখের উপর। একসঙ্গে অনেকখানি কোক গলায় ঢেলে শুকনো কণ্ঠনালী ভিজালো। বলল, ভুল করেছি, ঘুমের ঘরে উল্টোপাল্টা বলে ফেলেছি, ঘর খালি নেই। কেন মিছে কথা বলছেন? কিশোর বলল, আপনি যখন কথা বললেন তখন আমি রেজিস্টারের পাতা উল্টে দেখেছি, একজনও গেস্ট নেই, পুরো মোটেল খালি। আসবে একটু পর। দরদর করে ঘামছে ক্লার্ক, জানালার বাইরে তাকিয়ে আছে। ছো মেরে একটা পেপার ওয়েট তুলে নিয়ে ওটা দিয়ে টেবিলে বাড়ি মারলো মূসা। মৃত্যুক কোথাকার, ফোনে মানা করে দিয়েছে তাই না? কে করেছিল ফোনটা? ওই হ্যারিটাকে? মূসার কথায় কান দিল না ক্লার্ক। আস্তে রেজিস্টার টেনে নিয়ে কিশোরের লেখা পাতাটা ছেড়তে ছেড়তে বলল, বেনসনদের ওখানে গিয়ে দেখতে পারো, ওদের ঘর খালি থাকে। 300 বন্ধুর শহর। তিক্ত কণ্ঠে বলে মূসা ও রবিনকে নিয়ে মোটেল থেকে বেরিয়ে এলো কিশোর। বন্ধ ঘর থেকে বেরিয়ে বাইরের ঠান্ডা বাতাস যেন আরো ঠান্ডা লাগলো চোখে মুখে। শীতই বলা চলে। নিচের ছোটে দ্রুত চিমটি কাটছে কিশোর। এক্স ব্লেডে কি ঘটছে? সবাই ওদেরকে এত অসহযোগিতা করছে কেন? যে লোকটা ক্লার্ককে ফোন করেছিল সে কে? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এসবের মূলে কে? কি হচ্ছে? কেন? ভীষণ ক্লান্ত শরীর। ভাবতে গিয়ে মাথা গরম হয়ে গেল তার। মগজ কাজ করছে না ঠিক মতো। এখন একটা ঘর অতি প্রয়োজন ওদের, ঘুমানোর জন্য। বিশ্রাম দরকার। বেনসনদের গেস্ট হাউসেও ঘর মিলল না। স্পষ্ট বোঝা গেল ঘর খালি থাকলেও মিথ্যা বলা হলো ওদের সঙ্গে। কোথাও জায়গা না পেয়ে শেষে আবার দিনের গ্যারেজের কাছে ফিরে এলো 3 গোয়েন্দা। গাড়ির দুপাশের দরজা খুলে দিয়ে সিটের উপর বাঁকা হয়ে শুলো কিশোর আর রবিন। মূসার জায়গা হলো না। গাড়ির ভিতরে সে শুতেও চাইল না। গাড়ির পাশে মাটিতে শুয়ে পড়ল। আর শোয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘুম। কিশোরের ডাকে ঘুম ভাঙল ওর। জেগে উঠে মনে হলো মাত্র কয়েকটা মিনিট পেরিয়েছে। রবিনও জেগে গেছে। চোখ জ্বলতে জ্বলতে বলল, কি হয়েছে? সকাল হয়ে গেছে, কিশোর বলল। গাড়ির পিছনের ধুলোয় ঢাকা জানালা দিয়ে উঁকি দিচ্ছে রোদ। সকালটা তো ভালোই, কিশোর বলল। ঘুমিয়ে শরীরও ঝরঝরে হয়েছে। ঝরঝরে হলে খিদে বাড়ে, আর বাড়লে খাবার দরকার হয়। ঘরই দেয়নি, খাবার কি দেবে? খোঁজ করতে দোষ কি? মূসা বলল। রেস্টুরেন্টে ঢুকলেই গরম গরম খাবার টেবিলে এনে রাখবে। চলো চলো, জলদি চলো। আত্মবিশ্বাস বেড়ে গেছে দেখছি, হাসলো রবিন। মূসাও হাসলো। ঘুমিয়ে মেজাজ ঠান্ডা হয়েছে। গ্যারেজ থেকে বেরিয়ে রোদ্রালোকিত পথে নামলো ওরা। প্রথমেই পড়লো ব্রাইট সানলাইট রেস্টুরেন্ট। কিন্তু ওয়েটার ওয়েট্রেসরা কেউ কথাই বলল না ওদের সঙ্গে। খাবার দেয়া তো দূরে থাক। রেস্টুরেন্টের নামের মানে হচ্ছে উজ্জ্বল সূর্যের আলো। কিন্তু কালো মেঘের মতো মুখ গোমরা করে রইল সবাই। ড্রাগ স্টোরে ঢুকে রুটি কেনার চেষ্টা করলো মূসা। তাকে দেখেই মুখ ঘুরিয়ে আরেকদিকে সরে গেল ক্লার্ক। ব্যাপারটা কি? বাইরে বেরিয়ে দুহাত তুলে প্রায় চিৎকার করে উঠল মূসা। মেজাজ আবার খারাপ হয়ে যাচ্ছে। এরা এমন করছে কেন আমাদের সাথে? কি জানি, কোনো কারণে আমরা এখানে অবাঞ্ছিত, বলল রবিন। কিশোরের দিকে তাকালো। চিন্তিত ভঙ্গিতে নীরবে মাথা ঝাঁকালো শুধু কিশোর। রাস্তা ধরে হেঁটে চলেছে ওরা। এই সময় ডাক শোনা গেল, এই শোনো। ফিরে তাকালো দুজনে। এক বুড়ো, গায়ে ময়লা, ছেঁড়া ওয়েস্টার্ন শার্ট, পুরনো একটা 10 গ্যালন হ্যাট মাথায় দেয়া, কামাটা এত চওড়া প্রায় একটা ঘোড়ার গাড়ির চাকার সমান। শরীরের ওপরের অর্ধেকটাই ছায়ায় ঢেকে থাকে। অগোছালো দাড়ি গোফের আড়ালে ঢাকা পড়েছে মুখের বেশিরভাগই। আমাদের ডাকছে। কিশোরের মুখের দিকে তাকালো মূসা। বিশ্বাস হতে চাইছে না। বুড়োর দিকে চেয়ে বলল, আমাদের বলছেন? হ্যাঁ, তোমাদেরকেই। এগিয়ে এলো বুড়ো। তোমাদের গাড়ি তো দেখলাম দিনের গ্যারেজে, তাই না? আমি তোমাদেরকেই খুঁজছি। কেন জানতে চাইলো কিশোর। একটা খবর দেওয়ার জন্যে। তোমাদের গাড়িটা পুড়ছে দেখে এলাম। দৌড় দিল 3 গোয়েন্দা। গ্যারেজের একধারে পার্ক করা।
তাই মোড় ঘোরার আগে চোখে পড়ল না গাড়িটা। ঘুরেই থমকে দাঁড়ালো, তাকিয়ে রইল চোখ বড় বড় করে। কই, চলছে না। যেমন রেখে গিয়েছিল গাড়িটা তেমনি আছে। পিছন থেকে শোনা গেল খিকখিক হাসি। সেই বুড়ো, হাসির দমকে দুলছে ভুঁড়ি, দাড়ি কাঁপছে। হো হো করে টেনে টেনে হাসছে লোকটা। হাততালি দিয়ে বলল, কি মজা, হায় হা, কি মজা। হ্যাঁ, মজাই। মুসা হাসছে না। যাক, বুঝতে পেরেছ তাহলে। রসিকতা বোঝো মনে হয়। খুশি হলাম। বুড়ো হয়েছি তো হাসির খোরাক খুবই কম পাই। একটু মজা করলাম। স্বাধীন দেশ, স্বাধীন মানুষ আমি। স্বাধীনতার কাজ করব, দোষ কি তাতে? এক চিলতে হাসি ফুটেই মিলিয়ে গেল কিশোরের ঠোঁটে। হ্যাঁ, স্বাধীন তো নিশ্চয়ই। তবে এক্সব্লেডে বোধ হয় স্বাধীনতা অনেক বেশি, আর বেশ মজার শহর। ঠিক বলেছ। শত্রু যেমন আছে, বন্ধুও আছে। তা যাচ্ছ কোথায়? ক্যাফেতে? চমৎকার রান্না ওখানে। খাবারের কথায় বুড়োর প্রতি দুর্বল হয়ে গেল মুসার মন। পলকে দূর হয়ে গেল সমস্ত রাগঝাল। বলল, আরও একটা রেস্টুরেন্ট তাহলে আছে এ শহরে, যেখানে খাবার মিলবে? রেস্টুরেন্ট নয়, ক্যাফে। আলাদা জায়গা। দুটোরই ব্যবস্থা দুরকম। জায়গা যাই হোক, আমাদের দরকার খাবার। ওরা দেবে? দেবে না কেন? আমি সাথে থাকলে অবশ্যই দেবে। চেনো আমাকে? বুকে জোরে থাবা মারল বুড়ো। কি জানি, অনিশ্চিত শোনাল কিশোরের কণ্ঠ। যেভাবে চেহারা ঢেকে রেখেছেন। মাথা থেকে ঘোড়ার গাড়ির চাকাটা খুলে হাতে দিল বুড়ো, যাতে তার চেহারা ভালো মতো দেখতে পারে ছেলেরা। কপাল আর মাথা দেখা গেল বটে, মুখ সেই আগের মতোই অস্পষ্ট রইল, দাড়ি গোফের কারণে। আমি উলফ্রেড। বাপ নাম রেখেছিল উলফ। শহরের লোকে রেখেছে পেটুক। পেটুক বুড়ো বলেই ডাকে সবাই। উলফ্রেড ডাকটা যে কবে শেষ শুনেছি মনে নেই। সেসব পরে মনে করলেও চলবে। মুসা বলল, পেটের ভিতর চড়চড় করছে খিদে। চলুন আগে গিয়ে নাস্তা সারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হাঁটতে যাবে। পিছন থেকে আবার কথা শোনা গেল, তোমরা এখনো এখানে? ডেনমার্ক গ্যারেজ খোলার জন্য এসেছে। হ্যাঁ, মুসা বলল, বন্ধুত্ব করছি। 300 বন্ধুর শহরে শত্রুই তো খালি। দেখি এক আধজন বন্ধুর দেখা মেলে কিনা। চুপ করে আছে ডিন, কড়া চোখে তাকাচ্ছে বুড়োর দিকে, তবে কিছু বলল না আর। বুড়োর সঙ্গে ছেলের ক্যাফের দিকে রওনা হলো 3 গোয়েন্দা। ক্যাফের কাছাকাছি পৌঁছে হঠাৎ হাঁটার গতি কমিয়ে দিল কিশোর। মুসা ও রবিনের কাছে সরে এসে ফিসফিসিয়ে বলল, পিছনে তাকিও না। একটা লোক আমাদের পিছু নিয়েছে। জিন্স, নীল শার্ট, চামড়ার ভেস্ট, সানগ্লাস পরা। আস্তে মাথা ঝাঁকালো মুসা ও রবিন। দরজা ঠেলে ক্যাফের ভিতরে ঢুকলো ওরা। ভিড়, কোলাহল। গরম খাবারের লোভনীয় গন্ধ খিদে বাড়িয়ে দিল। পেট মোচড় দিতে লাগলো ছেলেদের। এসো, সবচেয়ে ভালো টেবিলটা দেখাচ্ছি, উল্ফ বলল। সামনের দিকে জানালার পাশে বসানো টেবিলের দিকে ঠেলে নিয়ে চলো 3 গোয়েন্দাকে। ধোয়া পরিষ্কার টেবিল ক্লথ। অন্যান্য টেবিলগুলোতেও একই রকম জিনিস। মুসা বলল, কই, আলাদা কোথায়? একই রকম তো। মুখে কিছু বলল না উল্ফ। কপালে টোকা দিয়ে কি যে বোঝাতে চাইল সেই জানে। টেবিলের 3টা চেয়ারে বসলো 3 জনে। ঘরে ঢুকলো লম্বা এক লোক। গায়ে নীল শার্টের ওপরে চামড়ার ভেস্ট, পরনে জিন্সের আটো প্যান্ট, চোখে সানগ্লাস। কাচের বাইরের দিকটা আয়নার মতো, ফলে চোখ দেখা যায় না। ওদের পাশের টেবিলটাই বসলো। ওই যে শেলিয়ে আসছে, ইঙ্গিতে দেখালো উল্ফ। যত খুশি খাবারের অর্ডার দিও, খরচ আমার। এগিয়ে এলেন এক মহিলা। বয়স অনুমান করা কঠিন, তবে 40 না হলেও হতে দেরি নেই, ভাবল কিশোর। বড় বড় নীল চোখ, তীক্ষ্ণ দৃষ্টি লোকের ভিতরটা পর্যন্ত যেন দেখে নিতে পারেন। সোনালি চুল, পেছন দিকে আছড়ে ফিতে দিয়ে বেঁধেছেন। সামনের কয়েকটা বাঁকা চুলকে বাগ মানাতে পারেননি, বেয়াড়াভাবে এসে পড়েছে মুখের উপর। টেবিল ক্লথের মতো একই কাপড়ে তৈরি গায়ের অ্যাপ্রনটাও তার। রেন, আবার ঝুঁকেছ? কাছে এসেই বলে উঠলেন মহিলা। কিশোরের দিকে তাকিয়ে বললেন, খাবারের টাকা ও দেবে বলেছে, তাই না? মাথা ঝাঁকালো কিশোর। সেটা তো আমাদের ব্যাপার,
মিনমিন করে বলল পেটুক বুড়ো, আরেক দিকে তাকিয়ে। শেলির দিকে তাকাতে পারছে না। তোমার কি? তার কথায় কান দিলেন না মহিলা। তিন গোয়েন্দাকে জানালেন, ও সবাইকেই ও কথা বলে, পকেটে এক কানা করিও নেই, নতুন কাউকে পেলেই ধরে নিয়ে আসে এখানে, অর্ডার দেয়, খেয়ে দিয়ে বলে মানিব্যাগ হারিয়ে গেছে কিংবা ফেলে এসেছি। সকাল সকাল দুবার এসে খেয়ে গেল, আবার এসেছে। এই ওঠো, যাও, লাঞ্চের আগে যেন তোমাকে আর না দেখি। এবার সাথে করে টাকা নিয়ে আসবে। একজন বুড়ো মানুষের নামে বানিয়ে কথা বলা? বিড়বিড় করলো উলফ, পাপ হবে তোমার, দেখো বলে দিলাম। যখন হয় হবে, এখন যাও, গম্ভীর স্বরে জবাব দিলেন মহিলা। তবে মনে মনে হাসছেন তিনি, বুঝতে পারল কিশোর। আর কিছু বলল না বুড়ো। টেবিল থেকে তার মস্ত হ্যাটটা তুলে মাথায় চাপিয়ে বাধ্য ছেলের মতো রওনা হয়ে গেল দরজার দিকে। আমাদেরও যেতে বলবেন না তো? কিশোর বলল। কেন? দীর্ঘ এক মুহূর্ত মহিলার দিকে তাকিয়ে রইল তিন গোয়েন্দা। এই শহরে অবশেষে সত্যিই কি একজন বন্ধু পাওয়া গেল? আমরা কে জানেন না? জিজ্ঞেস করল মোসা। আমি ক্যাফে চালাই, রাঁধুনি, মাইন্ড রিডার নই। হেসে হাত বাড়িয়ে দিলেন মহিলা, মিসেস শেলি গার্ডনার। কিশোর পাশা, মোসা আর রবিনের পরিচয় দিল সে। পরিচয় তো হলো। কিশোরের দিকে তাকিয়ে বলল মোসা, মেনুর কথা হয়ে যাক এবার। এই নাও মেনু, দেখতে থাকো, আমি ওই টেবিলের অর্ডার নিই। ওখানে দাঁড়িয়েই ফিরে তাকিয়ে পাশের টেবিলের সানগ্লাস পরা লোকটাকে জিজ্ঞেস করলেন মিসেস গার্ডনার, কি খাবে ডেনভার? শুধু কফি, খসখসে কণ্ঠস্বর। আমি কফি নিয়ে আসি, তোমরা কি খাবে ঠিক করো। তিন গোয়েন্দাকে বলে রান্নাঘরের দিকে এগোলেন মিসেস গার্ডনার। মিনিট খানেক পর কমলা রস ভর্তি বড় একটা জগ আর 3টে গ্লাস ট্রেতে করে এনে টেবিলে রাখলো বছর 12 বয়সের একটা ছেলে। কালো চুল, কালো চোখ, পরনে ওয়েস্টার্ন কায়দায় তৈরি জিন্সের প্যান্ট, আর পায়ে সাদা চামড়ার গড়লি ঢাকা স্নিকার, কবজিতে কালো চামড়ার রিস্ট ব্যান্ড, তাতে রূপার ছোট ছোট বোতামের মতো জিনিস লাগানো। কি হয়েছে তোমাদের? কোনো ভূমিকা করলো না ছেলেটা। মা বলল খিদে নাকি মরে যাচ্ছ। আমার নাম নিকু, ভিয়েতনামি নাম। হাসলো সে, লম্বা দম নিয়ে গড়গড় করে বলে গেল, মিসেস গার্ডনার আমার আপন মা নয়, সৎ মা। তবে মিস্টার রবার্ট গার্ডনার আমার আপন বাবাই ছিল, মারা গেছে। তোমরাই বোধহয় নীল গাড়িটা নিয়ে এসেছো, ডিন মার্টের গ্যারেজে যেটা দেখলাম, তাই না? জবাবের অপেক্ষা করলো না সে। রকি বিচ থেকে এসেছো। গাড়ির বাম্পারে হাই স্কুলের স্টিকার দেখেই বুঝেছি। কখনো যায়নি ওখানে, আসলে কোনোখানেই যায়নি, ভিয়েতনামের কিছু জায়গা আর এক্সব্রেড ছাড়া। এসব জায়গা আমার পছন্দ না। দুনিয়ায় যাওয়ার আরো অনেক ভালো জায়গা আছে শুনেছি। তোমরা ক্যাম্পিংয়ে বেরিয়েছো না? হ্যাঁ, ছেলেটাকে খুব পছন্দ হয়ে গেছে রবিনের। শুধু মৃদু হেসে কাঁধে আলতো করে ডান হাতটা ছুঁয়ে ভালো লাগাটা প্রকাশ করলো। হেসে বলল কিশোর, সবই তো তোমার জানা, তাই না নিকু? বুঝলাম, এ শহরে কারো কোনো তথ্য জানার প্রয়োজন হলে তোমাকে জিজ্ঞেস করলেই হবে। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছ, ক্যাম্পিংয়েই বেরিয়েছি। কাল রাতে এখানকার ন্যাশনাল পার্কে গিয়ে পিটুনি খেয়েছ। বাক্যটা শেষ করে দিল নিকু। সমস্ত শহর জানি এ খবর, সবাই ফিসফাস করছে, সারাক্ষণ ভয় ভয় থাকে লোকে। ট্রাকগুলো কখন যায়? ট্রাক? কিসের ট্রাক? ট্যাঙ্কার, রূপালি রঙের। গ্লাসে চুমুক দিতে দিতে থেমে গেল মোসা। আরো অনেক খবর রয়েছে নিকুর কাছে, বুঝতে অসুবিধা হল না তিন গোয়েন্দার। কিন্তু সেসব শোনার আগেই বাধা এলো পাশের টেবিলে বসা সানগ্লাস পরা লোকটার কাছ থেকে। এই, কি বকবক শুরু করলে? ওখানে তোমার মা রান্নাঘরে একা, জলদি যাও, সাহায্য করোগে। আরে, এ তো মহা মুসিবত। আমার মা কি করছে না করছে এতে তোমার কি? হাঁটা দিল সে রান্নাঘরের দিকে। পাশে একটা চেয়ারে পা তুলে দিল টম ডেনভার। বিরাট ট্রেতে করে খাবার নিয়ে এলেন মিসেস গার্ডনার। বড় এক মগ গরম কফি নামিয়ে দিলেন টমের টেবিলে। ট্রেটা এনে রাখলেন কিশোরদের টেবিলে। এত সব কিছু নিয়ে এলেন? চোখ কপালে তুলল মোসা। অর্ডারই তো দিলাম না আমরা। তখন যে বললেন আপনি মাইন্ড রিডার নন। এখনো বলছি আমি তা নই, হাসছেন মহিলা। আমি ভাবলাম
তোমাদের অর্ডারের অপেক্ষা না করে আজ যা যা করেছি তাই নিয়ে আসি। খুব ভালো করেছেন। আর কিছু লাগবে? লাগবে কয়েকটা তথ্য। আর চোখে টমের দিকে তাকালো কিশোর। কয়েকটা ট্যাঙ্কারের কথা বলেছে নিকু আমাদেরকে, আমরাও দেখেছি কাল রাতে। কি নেয় ওগুলোতে করে? বিষাক্ত বর্জ্য, মিসেস গার্ডনার বলল। ডবসভিলের কয়েকটা বড় বড় কারখানা থেকে রাসায়নিক বর্জ্য নিয়ে আসে। খাইছে, আটকে উঠল মশা। বিষাক্ত বর্জ্য? রবিনের চোখ বড় বড়। সে তো ভয়ঙ্কর জিনিস, মারাত্মক। ও, এই জন্যেই ট্যাঙ্কারগুলো যাওয়ার সময় লোকে ভয় পায়। রোজ আসে না, ওদের টেবিলের কাছ থেকে সরে যাওয়ার সুযোগ খুঁজছেন মিসেস গার্ডনার। তবে প্রতি মাসে আসে, নিয়মিত। অন্য টেবিল থেকে কয়েকটা এঁটো বাসন তুলে নিয়ে কখন কাছে এসে দাঁড়িয়েছেন নিকু খেয়াল করেনি তিন গোয়েন্দা। যখন আসে পরপর 4 রাত, মাঝরাতের পর আমার ওয়্যারলেসে ওগুলোর সিগন্যাল ধরা পড়ে। কাল রাতে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করলো কিশোর। সবসময় যেখানে যায়, হ্যারি ব্যানারের রাঞ্চের। মায়ের ভ্রুকুটি দেখে থেমে গেল নিকু, দ্রুত চলে গেল রান্নাঘরের দিকে। তার মানে ওইসব বিষ কারো রাঞ্চে নিয়ে গিয়ে ফেলছে, জানতে চাইল কিশোর। মাঝপথে থেমে গেছে তার কাঁটা চামচ। একটা আলুর টুকরো গেঁথে রয়েছে কাঁটায়। বেআইনি কিছু করছে না। কাছের আর একটা শূন্য টেবিলের এঁটো প্লেট গোছাতে গোছাতে বললেন মিসেস গার্ডনার। বিশাল এলাকা নিয়ে হ্যারির রাঞ্চ। পার্কের এক পাশে ওর সীমানার ভিতরে ফেলা হয় ওইসব বর্জ্য। ন্যাশনাল পার্কের কাছে? বলেন কি? মশারও খাওয়া বন্ধ। ওখানেই কোথাও ক্যাম্প করেছিল ওরা, অনুমান করলো। ট্রাকগুলো আসার সময় হলে তাই গুন্ডা দিয়ে মানুষকে পিটিয়ে বের করে জানেন তো হ্যারি ম্যানা। টেবিলের কাছে এসে কণ্ঠস্বর নামিয়ে বললেন মিসেস গার্ডনার। সে এখানকার সবচেয়ে ক্ষমতাশালী লোক, সবচেয়ে ধনী। টাউন কাউন্সিল থেকে শুরু করে যত রকম কমিটি আছে এখানে সবগুলোর সদস্য। এখানকার বেশিরভাগ জায়গাই তার, ব্যাংকটা তার। অনেকের জায়গা বন্ধক রেখেছে ওই ব্যাংক। এক্সব্লেডের লোকের সহানুভূতি তার প্রতি থাকাটা স্বাভাবিক। অস্বীকার করছি না, রবিন বলল, কিন্তু এখানকার লোকের কি সত্যি অনুভূতি আছে? মৃদু হাসলেন মিসেস গার্ডনার, তাতে শঙ্কার ছায়া। সরে গেলেন ওখান থেকে। এই শোনো, ধমকে উঠল টম। খেতে ঢুকেছ নাকি বকবক করতে ঢুকেছ তোমরা? খাবার ঠান্ডা করছো দেখছি। চেয়ার থেকে পা নামিয়ে পিঠ সোজা করে বসলো সে। মাথার পিছনে ঠেলে দিল কাউবয় হ্যাটটা। রাঁধুনির অপমান। খাবার সময় কথা বলা হজমের সহায়ক। সরাসরি টমের সানগ্লাসের দিকে তাকিয়ে জবাব দিল কিশোর। আপনি জানেন না বোধহয়, এশিয়ান গাধারাই ওসব বলে। টম বলল। হঠাৎ স্তব্ধ হয়ে গেল ঘরের অন্য সমস্ত শব্দ। ঝুড়ি কাটা চামচের খুটখাট, মৃদু আলোচনা, সবার চোখ ঘুরে গেছে দুটো টেবিলের দিকে। নজর ঘুরছে তিন গোয়েন্দা আর টমের উপর। শুধু এশিয়ানদের দোষ কেন? মুখ ফসকে মশার মুখ থেকে বেরিয়ে গেল। গাধা তো সব জায়গায় আছে, এক্সব্লেডল তো কমতি নেই। ঠেলে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো টম। বেশি বেয়াদব তোমরা, তোমাদের শিক্ষা দরকার। টেবিলের কাছে এসে বলল, এখানে মরিচ খুব বেশি খাই আমরা। কাচের পেপার শেকারটা তুলে নিয়ে ধীরে ধীরে ক্যাপ খুলল। উপর করে ঢেলে দিল মশার ডিমের প্লেটে। বাহ, সুন্দর হয়েছে তো, নাও খাও এবার। মুঠো হয়ে যাচ্ছে মশার আঙুল। উঠে দাঁড়াতে গেল, কিন্তু তার আগেই লাথি মেরে নিচ থেকে চেয়ার সরিয়ে দিল টম। দরাম করে মেঝেতে পড়ে গেল মশা। মাথার পিছনটা জোরে ঠুকে গেল মেঝেতে। ঘুরে উঠল মাথা। লোকের শীষ আর হাসির শব্দগুলো মনে হলো বহুদূর থেকে কানে আসছে। টমকে ঠেকানোর জন্য লাফিয়ে উঠে দাঁড়ালো কিশোর ও রবিন। হঠাৎ ছপাং করে উঠল পুরনো ফ্যাশনের ওয়েস্টার্ন ল্যাসো। লম্বা দড়ির ফাঁস এসে মাথা গলে নামলো কিশোরের বুকের কাছে। আটকে ফেলল 2 হাত। পরক্ষণে পিছন দিকে হ্যাচকা টান। কিছুই করার সুযোগ পেল না কিশোর। অসহায় ভঙ্গিতে চিত হয়ে পড়ল মেঝেতে। দিশেহারা হয়ে পড়েছে রবিন। কি করবে বুঝতে পারছে না। হাত নাড়তে পারছে না কিশোর, তবে পা মুক্ত। পিঠ বাঁকা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, পারল না। টানাটানিতে আরো শক্ত হয়ে যাচ্ছে ফাঁস, ব্যথা পাচ্ছে। তাকে তুলতে হাত বাড়ালো রবিন। কনুয়ের গুঁতো মেরে তাকে একপাশে সরিয়ে দিতে গেল টম।
রবিনের ধাক্কা লেগে কাত হয়ে গেল টেবিলটা, খাবার ছড়িয়ে পড়ল, কিছু লাগলো টমের কাপড়ে। রেগে গিয়ে গালাগাল শুরু করলো টম। ভিড়ের মধ্যে থেকে চেঁচিয়ে উঠল কে যেন, আচ্ছা করে ধুলে দাও টম, শিক্ষা দিয়ে দাও। গর্জন আর হাসির একটা অদ্ভুত মিশ্র শব্দ বেরোলো টমের গলা থেকে। ফিরে তাকালো কিশোরের দিকে। উঠে দাঁড়ালো মোসা, মাথা নিচু করে ছুটে এলো। পেটে শক্ত খুলির প্রচন্ড গুঁতো খেয়ে আউট করে উঠল টম, প্রায় ছিটকে গিয়ে বাড়ি খেলো দেয়ালে। বিস্ময় ফুটল তার চোখে। একটা কিশোর ছেলে যে এত ভয়ঙ্কর আঘাত আনতে পারে কল্পনাই করেনি। পড়তে পড়তে দ্রুত সামলে নিল, লাথি মারল মোসার চোয়ালে। জুতোর ডগা জলে লাগতে ব্যথায় কোকিয়ে উঠল মোসা। গিয়ে পড়লো একটা চেয়ারে, সেটা নিয়ে পড়লো মাটিতে। চেয়ারের একটা পা লাগলো আহত জায়গায়। আগের দিন লাঠির বাড়ি খেয়েছে যেখানে, গুঙিয়ে উঠল। থামো! বাতাস চিরে দিল যেন তীক্ষ্ণ কণ্ঠস্বর। রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন মিসেস গার্ডনার, হাতে কয়লা খোঁচানোর লোহার শিক। চোখা মাথাটা দেখিয়ে চেঁচিয়ে উঠলেন আবার, এরপর যে নড়বে তার পেটে ঢোকাবো আমি। থেমে গেল মারপিট। মিসেস গার্ডনারকে সরে আসার জায়গা করে দিল জনতা। নীলহামার, দড়ি হলো, কুইক! ধমক দিয়ে বললেন মিসেস গার্ডনার। দড়ির খেল দেখানোর এত শখ থাকলে সার্কাসে যাও না কেন তুমি? ঢিল হলো দড়ির ফাঁস। উঠে দাঁড়ালো কিশোর, তার পায়ের কাছে ঝুপ করে খসে পড়ল দড়ি। ফিরে তাকিয়ে ল্যাসোধারীকে দেখল সে, যাকে নীল হ্যামার বলে ডেকেছেন মিসেস গার্ডনার। পোশাকে চেহারায় পুরোদস্তুর কাউবয়, বয়স 20। কাউবয় হ্যাটের নিচে সোনালি কোকড়া চুল ঘাড় বেয়ে নেমে গেছে কাঁধের উপর। গায়ে সাদা টি শার্ট, পরনে জিন্স, পায়ে কাউবয় বুট। কি করব? মিনমিন করে জবাব দিল নীল। তিনজনে মিলে ঝাঁপিয়ে পড়লো বেচারা টমের উপর। কাজটা ওরা ঠিক করেনি। ওরা পড়লো কোথায়? টমি তো ওদের খোঁচানো শুরু করলো। আর পিছন থেকে কারো গায়ে ল্যাসো মারাও ঠিক কাজ নয়, কঠিন কণ্ঠে বললেন মিসেস গার্ডনার। ঝটকা দিয়ে ঘুরলেন টমের দিকে। হাতের শিকটা এমনভাবে তুলে ধরলেন যেন এখনই এটা ওর পেটে ঢোকাবেন। হেসে পরিবেশটা তরল করার চেষ্টা করলো টম। হয়েছে হয়েছে, রাখুন ওটা। বুঝতে পারছি মেজাজ খারাপ হয়েছে আপনার, এমনি একটু মজা। মজা? হাত নেড়ে টমকে থামিয়ে দিল মোসা। যেভাবে আমাদেরকে পেটানো শুরু করলেন এটাকে মজা বলে? না, সত্যি মজা বলে না। দড়ি টানলো নীল হ্যামার। আমরা... এই, তুমি চুপ করো! ধমক দিল টম। নীলের দিক থেকে টমের দিকে ফিরলেন মিসেস গার্ডনার। চট করে দুই সহকারীর দিকে তাকালো কিশোর। আমরা বলল কেন নীল? তার মানে শুধু টমই নয়, নীলও ওদের পিছু নিয়েছে। কে লোকগুলো? ওদের পিছনে লাগলো কেন? শেরিফ নাকি ডিনমার্ট? কে লেগেছে? আমি জানতে চাই, ছেলেগুলোর সঙ্গে এই গন্ডগোলটা তোমরা কেন বাঁধালে? টমের দিক থেকে আবার নীলের দিকে ফিরলেন মিসেস গার্ডনার। কিন্তু জবাব দিল না দুজনের একজনও। সোজা রওনা হয়ে গেল দরজার দিকে। বেরিয়ে যাওয়ার আগে অবশ্য ফিরে তাকালো একবার টম। কোমরে ঝোলানো অদৃশ্য খাপ থেকে অদৃশ্য পিস্তল বের করে 3 গোয়েন্দার হৃৎপিণ্ডে গুলি করার অভিনয় করল। হেসে উঠল কেউ কেউ। বেরিয়ে গেল 2 কাউবয়। যার যার টেবিলে ফিরে গেল আবার সবাই। 3 গোয়েন্দার দিকে আর তাকালো না কেউ। মিসেস গার্ডনারকে ধন্যবাদ দিল কিশোর। শুধু ধন্যবাদে কাজ হবে না, কড়া গলায় বললেন মিসেস গার্ডনার। মোছো, সব সাফ করো। প্লেট গ্লাসের দাম পাই পাই করে হিসেব করে বুঝে নেব আমি। শিকটা দিয়ে বাতাসে খোঁচা মারলেন তিনি। ঘুরে গটমট করে রান্নাঘরে চলে গেলেন। ভাঙা কাজ একখানে করতে করতে নিচু গলায় মুসা বলল, মিসেস গার্ডনার এত রাগলেন কেন? বুঝতে পারছি না। নষ্ট খাবারগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করছে কিশোর। কাল রাতে মুখোশ পরাদের দলে টম আর নীল ছিল না তো? রবিনের প্রশ্ন। কি জানি, থাকতেও পারে, জবাব দিল কিশোর। তবে গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করলো, কারণটা কিছু বুঝলে? আসল বিষয় থেকে নজর আরেক দিকে সরানোর জন্য অনেক সময় গোলমাল বাঁধায় লোকে, রবিন বলল। সেরকম কিছু না তো? এক মুহূর্ত ভাবল কিশোর। মিসেস গার্ডনার বললেন, হ্যারি ব্যানারের রাঞ্চে বিষাক্ত বজ্র ফেলা হয়, কারণ কাজটা বেআইনি নয়, সেটাও শুনিয়ে দিলেন। কেমন একটা লাগলো না? হ্যাঁ,
একমত হয়ে মাথা ঝাঁকালো রবিন। ভাবছে কিশোর, প্রথমে পার্কে যেতে নিষেধ করা হয়েছে ওদের, তারপর পিটিয়েছে, ক্যাম্পের কাছ থেকে জোর করে সরিয়ে দিয়েছে, ট্যাঙ্কারগুলো হ্যারি ব্যানারের রাঞ্চে যাওয়ার কিছুক্ষণ আগে। এটা কি কাকতালীয়, নাকি ব্যাপারগুলোর সঙ্গে ওই ট্যাঙ্কারের কোনো সম্পর্ক আছে? ক্যাফেতেও মারপিট শুরু হলো ট্যাঙ্কার নিয়ে আলোচনার পর। এটাও কি কাকতালীয়? না, তা নয়। আর যারা ওদের মারলো তারা কার লোক? হ্যারি ব্যানারের? তাড়াতাড়ি কাজ সারো, ফিসফিসিয়ে মুসা ও রবিনকে বলল কিশোর। হ্যারি ব্যানারের রাঞ্চ দেখতে যাব।